কুয়াশার সাদায় ঢেকে আছে পুরো পদ্মা নদী। ফেরি চলাচল বন্ধ, বন্ধ এপার ওপার যাওয়া আসার উপায়ও। সারি সারি যানবাহন স্থবির, বিরক্ত মানুষ। ফেরিঘাটে এই বিরক্তিকর অপেক্ষা শেষ হচ্ছে আর মাত্র 1 বছর। তারপর পদ্মার উপর দিয়ে তুমুল গতিতে চলবে গাড়ি। গতি বাড়বে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 29 জেলার অর্থনীতিতেও, গতি বাড়বে বাংলাদেশেরও। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দৃঢ় প্রত্যয়ের মধ্য দিয়ে সর্বগ্রাসী পদ্মার বুকে মাথা তুলে দাঁড়িয়েছে 6.15 কিলোমিটার দৈর্ঘ্যের বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সেতু পদ্মা সেতু। এটি বাংলাদেশের নিজস্ব অর্থায়নের সবচেয়ে বড় প্রকল্প। অবকাঠামোগত দিক দিয়েও বৃহত্তম প্রকল্প এটি। এ বিশ্ব অবাক তাকিয়ে রয়। শেখের বেটি একটা মস্ত বড় কাজ করে ফেললেন। 10 ডিসেম্বর বৃহস্পতিবার দেশের ইতিহাসের সবচেয়ে বড় অবকাঠামো প্রকল্প পদ্মা সেতুর 41তম ও শেষ স্প্যানটি বসানো হলো। এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো বাংলাদেশ, সাক্ষী হলো বিশ্ব। মুন্সিগঞ্জের লৌহজংয়ের মাওয়ার কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ডের স্টিল ট্রাস জেটি থেকে 150 মিটার দৈর্ঘ্যের স্প্যানটি পৃথিবীর সবচেয়ে বড় ভাসমান ক্রেন তিয়ান ইতে করে কাঙ্ক্ষিত পিলারের ওপর বসানো হয়। এর মাধ্যমে সেতুর মূল কাঠামো 6.5 কিলোমিটার দৃশ্যমান হয়। পদ্মা সেতু এখন আর স্বপ্ন নয়, এখন এটি বাস্তব এবং দৃশ্যমান। এর মধ্য দিয়ে দেশের অর্থনীতি আরও কয়েক ধাপ এগিয়ে গেল। পদ্মা সেতুর সঙ্গে জড়িয়ে আছে এদেশের 17 কোটি মানুষের ভালোবাসা আর আবেগ। 2 যুগ আগের কথা, 1996 সালে রাষ্ট্রীয় ক্ষমতায় আসলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা। জাতির পিতার নৃশংস হত্যাকাণ্ডের 21 বছর পর বঙ্গবন্ধুর উত্তরসূরি ক্ষমতায় অধিষ্ঠিত হলেন, বঙ্গবন্ধুর অপূর্ণ স্বপ্ন পূরণের অঙ্গীকার নিয়ে। তলাবিহীন ঝুড়ির বদনাম ঘুচিয়ে ভঙ্গুর অর্থনীতিকে পুনরুদ্ধারের যুদ্ধে নামলেন বঙ্গবন্ধু কন্যা। 1998 সালের 23শে জুন যমুনায় বঙ্গবন্ধু সেতুর উদ্বোধন করা হয়। আমরা পেয়েছিলাম 4.8 কিলোমিটার দীর্ঘ যমুনা নদীর উপরে বঙ্গবন্ধু সেতু। সে সময়ই রাজধানী ঢাকার সাথে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21টি জেলার সড়ক যোগাযোগ সহজ করার লক্ষ্যে পদ্মা সেতু নির্মাণের ভাবনাটা মাথায় আসে প্রধানমন্ত্রীর। মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার মাওয়া পয়েন্ট থেকে শুরু করে শরীয়তপুরের জাজিরা উপজেলার পশ্চিম নাওডুবা মৌজা পর্যন্ত সেতু নির্মাণের সম্ভাব্য স্থান নির্ধারণ করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারের 5 বছর মেয়াদের শেষ দিকে এসে 2001 সালের 4 জুলাই পদ্মা নদীর ওপর সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, যার মধ্য দিয়ে সেতু নির্মাণের বীজ বপন করা হয়। এরপর 2001 সালের অক্টোবরে বিএনপি জামাত জোট সরকার ক্ষমতায় আসার পর 5 বছরে পদ্মা সেতুর কাজ 1 ইঞ্চিও এগিয়ে নিয়ে যেতে পারেননি। অন্যভাবেও বলা যায়, পদ্মা সেতুর 1 ইঞ্চি কাজও তারা করেনি, করতে চায়নি। 2007 সালের 28শে আগস্ট তত্ত্বাবধায়ক সরকার 10,161 কোটি টাকার পদ্মা সেতু নির্মাণের প্রকল্প পাশ করে। এরপর 2009 সালে আওয়ামী লীগ দ্বিতীয় দফায় ক্ষমতায় এসে সেতুর ডিজাইন পরিবর্তন ও ব্যয় সংশোধন করে এর সাথে রেলপথ সংযুক্ত করে। 2009 সালের 19শে জুন সেতুর নকশা প্রণয়নের প্রস্তাব মন্ত্রিসভা অনুমোদন করে। এরপর 29শে জুন পরামর্শকের সঙ্গে চুক্তি করা হয়। পদ্মা সেতুর কাজ 2013 সালের মধ্যে শেষ করার সময় নির্ধারণও করা হয়। সেই সময় 2010 সালের এপ্রিল মাসে প্রি কোয়ালিফিকেশন দরপত্র আহ্বান করা হয়। পদ্মা সেতুতে অর্থায়নে আগ্রহ দেখায় বিশ্বব্যাংক। সেই সঙ্গে সহযোগী হতে চায় এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি, ইসলামী উন্নয়ন ব্যাংক আইডিবি ও জাইকা। 2011 সালের 11 জানুয়ারি 20,507 কোটি টাকার প্রকল্প অনুমোদন করা হয়। বিশ্বব্যাংক ও কয়েকটি দাতা দেশের অর্থায়নে 2011 সালে শুরু করে 2013 সালের শেষ ভাগে সেতু নির্মাণের প্রধান কাজগুলি শেষ করে
2015 সালের মধ্যে সেতু দিয়ে যানবাহন চলাচলের কথা ছিল। 2011 সালের 28 এপ্রিল সেতু নির্মাণে বিশ্বব্যাংকের সঙ্গে $120 কোটি ঋণ চুক্তি হয়। পদ্মা নদীতে ভাষা শহীদ বরকত নামের ফেরিতে এই চুক্তি সম্পাদিত হয়। বিশ্বব্যাংকের ইতিহাসে কোনো একক প্রকল্পে এটাই হতো সবচেয়ে বড় ঋণ। একই প্রকল্পে 2011 সালের 18 মে জাইকার সঙ্গে, 24 মে আইডিবির সঙ্গে এবং 6 জুন এডিবির সঙ্গে চুক্তি হয়। এডিবি 61 কোটি, জাইকা 40 কোটি ও আইডিবি $14 কোটি দেবে বলে ঠিক হয়। তবে আশ্চর্যের বিষয় হল, শান্তিতে নোবেল বিজয়ী একজন বাংলাদেশি বিশ্বব্যাংকে ঋণ সহায়তা প্রদানে বাধা দেন। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, পদ্মা সেতুতে টাকা দিতে বিশ্বব্যাংক সবসময় রাজি ছিল, কিন্তু ইউনূসের কারণে সেটা হয়নি। বিশ্বব্যাংক যেন টাকা না দেয়, সেই জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে দিয়ে সংস্থাটিতে চাপ দিয়েছিলেন। বহির্বিশ্বে সরকারের বিরুদ্ধে তিনি অনবরত অভিযোগ করে যাওয়ায় অনেক ভোগান্তি পোহাতে হয়েছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। কথিত দুর্নীতির অভিযোগ নিয়ে কানাডিয়ান আদালতে এ নিয়ে মামলাও হয়। পরবর্তীতে মামলার অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়। বারবার দুর্নীতির অভিযোগ প্রত্যাখ্যান করার পরও বিদেশি কিছু এজেন্ট ও বিএনপি ক্রমাগত মানুষকে ভুল বোঝাতে থাকে। পদ্মা সেতুর নির্মাণ কাজ তদারকির জন্য পরামর্শক নিয়োগে কুচক্রী মহল কথিত দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ এনে বিশ্বব্যাংক ঋণ চুক্তি স্থগিত করে এবং 2012 সালের জুন মাসে ঋণ চুক্তি বাতিল করে দেয়। অন্যান্য দাতা সংস্থাও বিশ্বব্যাংকের দেখানো পথই অনুসরণ করে এবং তারাও ঋণ চুক্তি বাতিল করে। প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দেন, দুর্নীতির মিথ্যা অভিযোগের সামনে মাথা নত করবে না বাংলাদেশ। ফলে পদ্মা সেতু বাস্তবায়নের কাজ থমকে যায়। অনেকেই ভেবেছিল পদ্মা সেতু আর হবে না। চ্যালেঞ্জের শুরুটা সেখান থেকেই। সব বাধা উপেক্ষা করে 2013 সালে দুঃসাহসী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বব্যাংকের মতো অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানের চ্যালেঞ্জকে তুড়ে মেরে নিজ অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করার সিদ্ধান্ত গ্রহণ করেন, যা ছিল একটি দৃঢ় ও সাহসিক চিন্তা এবং সময়োচিত সিদ্ধান্ত। 2013 সালের 5 ফেব্রুয়ারি সংসদে সরকার প্রধানের ঘোষণার পর নিশ্চিত হয়ে যায়, দাতাদের চ্যালেঞ্জ করেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এতেই কেটে যায় কালো মেঘ, দিগন্ত আলোকিত করে হেসে ওঠে সূর্য। সেতু নির্মাণের কর্মযজ্ঞের মধ্য দিয়ে শুরু হয় স্বপ্নের বীজ বোনা। পৃথিবীর অন্যতম খরস্রোতা নদীর বুকে দণ্ডায়মান বিশাল এ স্থাপনা নির্মাণের পিছনেও রয়েছে বিশাল এক কর্মযজ্ঞের গল্প। জার্মানি থেকে হ্যামার, লুক্সেমবার্গ থেকে রেলের স্ট্রিঙ্গার, চীন থেকে ট্রাস, অস্ট্রেলিয়া থেকে পরামর্শক, এমনভাবে বহু দেশ থেকে প্রকৌশলী ও প্রকৌশল যন্ত্রপাতি এসেছে পদ্মায়। 20,000 শ্রমিক প্রকৌশলীর টুকরো টুকরো মেধা ও শ্রমে গড়ে উঠেছে বাংলাদেশের স্বপ্নের পদ্মা সেতু, যার নির্মাণ কাজে সরাসরি জড়িত ছিলেন বাংলাদেশ এবং চীনের 700 মেধাবী প্রকৌশলী। প্রতিদিন পদ্মার দুই পারে কাজ করেছেন 12 থেকে 13,000 শ্রমিক। পদ্মা সেতুর প্রতিটি পাইলের লোড 8,200 টন আর পিয়ারের লোড 50,000 টন। পাইলের লোড দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে বিশ্বের সবচেয়ে বড় হ্যামার, যেটি বিশেষভাবে বানানো হয় জার্মান প্রযুক্তিতে, যাতে খরচ পড়েছে 400 কোটি টাকার মতো। পদ্মা সেতুর বিভিন্ন যন্ত্রাংশ সংযোজন ও নির্মাণের জন্য যে ওয়ার্কশপটি তৈরি করা হয়েছে, সেতু তৈরির কাজে এটি পৃথিবীর সবচেয়ে বড় ওয়ার্কশপ বলে দাবি করেছেন প্রকল্প কর্মকর্তারা। এই ওয়ার্কশপের বেশিরভাগ কাজই চলেছে অত্যাধুনিক প্রযুক্তিতে। সর্বশেষ স্প্যান ওয়েল্ডিংয়ের কাজ করার জন্য ব্যবহার করা হয়েছে 15টি রোবট। সব বাধা বিপত্তি অতিক্রম করে 2014 সালের 17 জুন মূল সেতুর নির্মাণে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপ লিমিটেডের সাথে চুক্তি সই করে সরকার। 2014 সালের 7 ডিসেম্বর চীনের নির্মাতা প্রতিষ্ঠান পদ্মা বহুমুখী সেতু নির্মাণের কাজ শুরু করে। প্রথমে মূল সেতু নির্মাণের ব্যয় ধরা হয়েছিল 12,133 কোটি 39 লাখ টাকা।
বর্তমানে পদ্মা সেতুর প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়িয়েছে 30,193 কোটি টাকা। মূলত সময়ের অপচয়, পরামর্শক সেবা, পণ্য সামগ্রীর মূল্যবৃদ্ধি ইত্যাদি কারণেই সেতুর ব্যয় বেড়েছে। 2015 সালের 12 ডিসেম্বর শুরু হয় মূল সেতুর নির্মাণ কাজ। 2017 সালের 30 সেপ্টেম্বর 37 ও 38 নম্বর খুঁটিতে প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হয় পদ্মা সেতু। সেই হিসেবে 3 বছর 2 মাস 10 দিনে বসানো হলো সেতুর সব কটি স্প্যান। বন্যা, নদী ভাঙন, চ্যানেলে নাব্য সংকট, করোনা ভাইরাস মহামারী সহ নানা জটিলতা কাটিয়ে গত 10 ডিসেম্বর বৃহস্পতিবার পদ্মা সেতুতে সর্বশেষ 41তম স্প্যানটি বসানো হয়। 2015 সালের 12 ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে কাজ শুরুর পর একদিনের জন্য নির্মাণ কাজ বন্ধ রাখা হয়নি। সাধারণ ছুটি তো বটেই, ঈদের দিনও কাজ চালু রাখা হয়েছে। চলতি বছর প্রথমে করোনা ভাইরাস ও পরে বন্যা কাজ চালু রাখার ক্ষেত্রে বেশ বাধা হয়ে দাঁড়িয়েছিল। বন্যার সময় ঝুঁকি নিয়েও চালিয়ে যাওয়া হয়েছে নির্মাণ কাজ। কাজে ধীরগতি হয়তো এসেছে, কিন্তু কখনো তা থেমে থাকেনি। পদ্মার বুকে 42টি পিলারে থাকছে মোট 41টি স্প্যান। প্রতিটি স্প্যান ইস্পাতের তৈরি। সব স্প্যান জোড়া দিয়েই তৈরি 6.15 কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু। প্রতি পিলারের 6টি পাইলের প্রতিটির ব্যাস 3 মিটার। পাইলের দৈর্ঘ্য 128 মিটার। মোট পাইপের সংখ্যা 240টি। এসব পাইপ 96 থেকে 128 মিটার পর্যন্ত নদীর গভীরে বসানো হচ্ছে। স্প্যানের ভেতরে থাকছে রেলপথ ও সড়ক পথ। সেতুর উপরের ডেকের প্রস্থ 22 মিটার। নিচের ডেকে থাকবে সিঙ্গেল ট্র্যাক 12 গেজ রেল লাইন। ডেকের উচ্চতা 13.60 মিটার। নেভিগেশনাল ক্লিয়ারেন্স 18.30 মিটার। এখানে বিশেষভাবে উল্লেখ্য, বঙ্গবন্ধু সেতুতে যেমন সড়ক ও রেল যোগাযোগ এবং অন্যান্য সুবিধা রয়েছে, তেমনি পদ্মা সেতুতে সংযোজিত হবে সেতুর 2 কিলোমিটার ভাটিতে 400 কেভিএ বিদ্যুৎ লাইন প্ল্যাটফর্ম, 760 মিলিমিটার ব্যাসের গ্যাস পাইপলাইন এবং 150 মিলিমিটার ব্যাসের অপটিক্যাল ফাইবার টেলিফোন ট্যাক্ট। এছাড়া পদ্মা সেতুর সার্ভিস এরিয়া 1-এ থাকবে টোল প্লাজা, পুলিশ স্টেশন, ওজন স্টেশন, আর সার্ভিস এরিয়া 2-এ ডুপ্লেক্স বাড়ি, মসজিদ, হোটেল, ভ্যাস, চিত্ত বিনোদন ভবন, স্বাস্থ্যকেন্দ্র, পানির ট্যাঙ্ক, ইলেকট্রিক সাব স্টেশন, অগ্নি নির্বাপক ব্যবস্থা ইত্যাদি। পদ্মা সেতু দেশের অর্থনীতির জন্য উন্নত যোগাযোগ ব্যবস্থার দ্বার খুলে দিচ্ছে। পায়রা ও মংলা বন্দর, বেনাপোল স্থল বন্দরের সঙ্গে রাজধানী এবং বন্দরনগরী চট্টগ্রামের সাথে সরাসরি যোগাযোগ স্থাপিত হবে। এতে কেবল দক্ষিণ পশ্চিমাঞ্চলের নয়, পুরো বাংলাদেশের অর্থনীতি বদলে যাবে। এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক যোগাযোগের ক্ষেত্রে এই সেতু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেতু চালু হলে দেশের অর্থনীতিতে সামগ্রিক উৎপাদন, সেবা, পর্যটন, শিল্প, বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থানে যে ইতিবাচক গতি তৈরি হবে, প্রথম বছরে তার আর্থিক মূল্য দাঁড়াবে জিডিপির 1.2%। টাকার অঙ্কে প্রাপ্তির পরিমাণ হবে 33,556 কোটি 53,60,000 টাকা, যা পদ্মা সেতুর নির্মাণ ব্যয়ের চেয়েও বেশি। এই জন্যই পদ্মা সেতুকে ঘিরে পদ্মার 2 পারে সিঙ্গাপুর ও চীনের সাংহাই নগরের আদলে শহর গড়ে তোলার কথা বলছেন সংশ্লিষ্টরা। অর্থনীতিবিদদের মতে সঠিক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা গেলে ভবিষ্যতে দেশের মোট জিডিপির প্রবৃদ্ধির হার 5% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। পদ্মা সেতু সংলগ্ন জাজিরার নাওডোবা এলাকায় প্রায় 2,000 কোটি টাকা ব্যয়ে শেখ হাসিনা তাঁতপল্লী গড়ে তোলা হচ্ছে। এখানে আধুনিক আবাসন, শিক্ষা, চিকিৎসা সহ আধুনিক সব সুযোগ সুবিধা রাখা হবে, যার জন্য জমি অধিগ্রহণ সহ বেশ কিছু কাজ এগিয়েছে। ঢাকার বাইরে পদ্মা সেতুর আশপাশের এলাকায় গার্মেন্টস ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রসার ঘটানোর পরিকল্পনা করা হচ্ছে। এই সেতু চালু হলে বছরে বিনিয়োগের 19% উঠে আসবে। কৃষি, শিল্প, অর্থনীতি, শিক্ষা, বাণিজ্য সব ক্ষেত্রেই এই সেতুর বিশাল ভূমিকা থাকবে। পদ্মা সেতু চালু হলে বন্ধ হবে 50% ভর্তুকি দেওয়া ফেরি সার্ভিস, অর্থাৎ টোলের 100% টাকাই পাবে রাষ্ট্রীয় কোষাগার, বাড়বে সরকারের আয়। খোঁজ নিয়ে জানা গেছে, বেনাপোল থেকে যশোর, নড়াইল ও ভাটিয়াপাড়া হয়ে ঢাকা 6 লেনের এশিয়ান হাইওয়ে সড়ক, যশোরে শেখ হাসিনা আইটি পার্ক,
বাগেরহাটের ফয়লায় বিমানবন্দর, খুলনা মংলা রেললাইন, যশোরে 2টি ইপিজেড, খুলনায় শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, গোটা অঞ্চলে পাইপলাইনে গ্যাস, দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মংলা, শিল্প শহর নোয়াপাড়া নবীবন্দর, বৃহত্তম স্থলবন্দর বেনাপোল, ভোমরা ও দর্শনা স্থলবন্দরের উন্নয়ন, বেনাপোল থেকে সরাসরি ঢাকা ট্রেন যোগাযোগ সহ গোটা দক্ষিণ পশ্চিমাঞ্চলে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড কোনোটি শেষ হয়েছে, আবার কোনোটি চলছে কিংবা পরিকল্পনা বাস্তবায়ন হতে যাচ্ছে। এ সবই হচ্ছে পদ্মা সেতুকে ঘিরে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী গত 2019-20 অর্থবছরে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি অর্জিত হয়েছে 5.24%। টাকার চলতি মূল্য অনুযায়ী এর আকার মোট 27,96,378 কোটি টাকা। দক্ষিণাঞ্চল থেকে জলবায়ু উদ্বাস্তু অনেকে ঢাকায় চলে আসছেন, কিন্তু করোনায় ফিরে গেছেন বেশিরভাগ। পদ্মা সেতু চালুর পর ফিরে যাওয়া লোকজনের 50% আর ঢাকামুখী হবেন না। এতে ঢাকাসহ বড় বড় শহরে মাইগ্রেশনের চাপ কমবে, পাশাপাশি ওই অঞ্চলে কৃষি ও কর্মসংস্থানে ইতিবাচক প্রভাব পড়বে। সেতুকে কেন্দ্র করে দুই পারে 29% বাড়বে নির্মাণ কাজ, 9.5% কৃষিকাজে প্রবৃদ্ধি, 8% বাড়বে উৎপাদন ও পরিবহন খাতের কাজ। এর প্রভাবে 2030 সালের মধ্যে 5 কোটি লোকের প্রত্যক্ষ বা পরোক্ষ কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি হবে। ফলে পদ্মা নদীর ওপারে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে দারিদ্র্যের হার কমবে 1%। ওই অঞ্চলে দারিদ্র্য কমলে এর প্রভাব পড়বে সারা দেশে। তখন জাতীয়ভাবে দারিদ্র্যের হার কমবে 0.8%। এই পর্যন্ত কাজ সম্পন্ন হওয়ার মধ্যেই 3টি বিশ্ব রেকর্ড করে ফেলেছে পদ্মা সেতু। একটি হলো পদ্মা সেতুর পাইলিং। সংশ্লিষ্ট প্রকৌশলীরা বলছেন, পদ্মা সেতুর খুঁটির নিচে সর্বোচ্চ 122 মিটার গভীরে স্টিলের পাইল বসানো হয়েছে। এসব পাইল 3 মিটার ব্যাসার্ধের। বিশ্বে এখন পর্যন্ত কোনো সেতুর জন্য এত গভীরে পাইলিং হয়নি এবং এত মোটা পাইল বসানো হয়নি। দ্বিতীয় রেকর্ড হলো ভূমিকম্প থেকে পদ্মা সেতুকে টিকতে ফ্রিকশন পেন্ডুলাম বেয়ারিং লাগানো হয়েছে। সেই বেয়ারিংয়ের ক্ষমতা 10,000 টন। এখন পর্যন্ত বিশ্বের কোনো সেতুতে এমন সক্ষমতার বেয়ারিং লাগানো হয়নি। রিক্টার স্কেলে 9 মাত্রা ভূমিকম্পেও টিকে থাকতে পারবে পদ্মা সেতু। আর তৃতীয় রেকর্ড হলো নদী শাসন। নদী শাসনে চীনের ঠিকাদার সিনোহাইড্রো কর্পোরেশনের সঙ্গে 110 কোটি মার্কিন ডলারের চুক্তি হয়েছে। এর আগে নদী শাসনে এককভাবে এত বড় দরপত্র বিশ্বে আর হয়নি। এছাড়া পদ্মা সেতুতে পাইলিং ও খুঁটির কিছু অংশে অতি মিহি সিমেন্ট ব্যবহার করা হয়েছে। এসব সিমেন্ট অস্ট্রেলিয়া থেকে আনা হয়েছে। এ ধরনের অতি মিহি সিমেন্ট সাধারণত ব্যবহার করা হয় না। পদ্মা এক অস্থির নদী। দুই তীরে ভাঙা গড়া চলে প্রতি বছর। একদিকে গঙ্গা, আরেকদিকে ব্রহ্মপুত্র। দক্ষিণ এশিয়ার এই দুই বিশাল নদী বিশ্বের সবচেয়ে বেশি পলি বহন করে। বলা যেতে পারে এই দুই নদীর পলি জমেই গড়ে উঠেছে বাংলাদেশের অনেকখানি অঞ্চল। পদ্মা সেতুর নকশার ক্ষেত্রে এই নদীবাহিত পলির বিষয়টিকে বিবেচনায় নিতে হয়েছে প্রকৌশলীদের। একই সাথে দীর্ঘ নদীর অববাহিকার পানি এই পদ্মা দিয়েই বঙ্গোপসাগরে নামছে। উজান থেকে নেমে আসা এই স্রোতের ধাক্কা সামলাতে হবে ব্রিজটিকে। নদীর দুই তীরের নদী শাসনে প্রচুর অর্থ খরচ করতে হয়েছে। পদ্মা সেতু নির্মিত হচ্ছে এমন এক অঞ্চলে যেখানে ভূমিকম্পের ঝুঁকিও আছে। পদ্মা সেতুর ভিত্তির জন্য পাইলিংয়ের কাজ করতে হয়েছে নদীর অনেক গভীরে। বিশ্বে কোনো নদীর এতটা গভীরে গিয়ে সেতুর জন্য পাইলিংয়ের নজির খুব কম। প্রকৌশলীদের জন্য এটাও একটি বড় চ্যালেঞ্জ ছিল। এই পাইলগুলোর জন্যই জার্মানি থেকে স্পেশাল হ্যামার আনা হয়েছে। একটি হ্যামার তো পদ্মা সেতুর জন্যই বানানো হয়েছে। প্রতি কলামের জন্য 6টা করে পাইল থাকবে। মাকড়সার যেমন 8টা পা 8 দিকে থাকে, এই পিয়ারের পাইলগুলো তেমন 6 দিকে ছড়িয়ে যাবে। পাইলগুলো খাড়াভাবে কিন্তু মাটিতে বসানো হয় না, বাঁকা করে বসানো হয়। এই 6টা পাইলের মাথায় থাকবে পাইল ক্যাপ। এখানে 900 স্কোয়ার ফিটের বেশি জায়গা আছে, মানে একটা পাইল ক্যাপে 900 স্কোয়ার ফিটের চেয়েও বড়। এই পাইল ক্যাপ পুরোটাই পাথরের। বিশ্বের উত্তাল নদীগুলোর মধ্যে পদ্মা অন্যতম। পানি প্রবাহের দিক থেকে দক্ষিণ আমেরিকার অ্যামাজনের পর দ্বিতীয় বৃহত্তম নদী পদ্মা।
এর পানি প্রবাহ এতটাই প্রবল যে পদ্মার 20 সেকেন্ডের পানি প্রবাহ আটকাতে পারলে বৃহত্তর ঢাকা শহরের 1,60,00,000 লোকের একদিনের খাবার পানি পাওয়া যেত। এই ধরনের খরস্রোতা নদীতে এর আগে সেতু নির্মাণ হয়নি। পানি প্রবাহের দিক থেকে পদ্মার প্রবাহ বিশ্বের মধ্যে দ্বিতীয়। নদীর তলদেশে ব্রিজের যে কাজ হবে সেখানে পদ্মার পানি প্রবাহ অ্যামাজন নদীর পরে। এই হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ পানি প্রবাহের মধ্যে নির্মিত হচ্ছে পদ্মা সেতু। পদ্মা নদীর গভীরতা কত জানেন? পানির প্রায় 40 মিটার নিচে নদীর তলদেশ। 40 মিটার মানে 131 ফিট, প্রায় 10 ফিট করে সাধারণত একতলার উচ্চতা। সেই হিসেবে পদ্মা নদীর তলদেশ থেকে পানির পৃষ্ঠের উচ্চতা হল 13 তলা বিল্ডিংয়ের সমান। পদ্মা সেতুর মতো একটি স্থাপনার উদ্যোগ নেওয়া সাহসী কাজ। পদ্মা বহুমুখী সেতু বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনার মর্যাদা পাবে। পদ্মা ব্রিজের আর একটা খুব গুরুত্বপূর্ণ কাজ হলো নদী শাসনের কাজ। এই নদীতে ড্রেজিং করতে হচ্ছে 100 ফুটেরও বেশি। নদী শাসনের একটা অংশ হিসেবে নদীর কিনারার দিকে পাথর, কংক্রিট ব্লক আর জিও ব্যাগ ফেলা। মাওয়া প্রান্তে পাথর প্রয়োজন 8.5 লাখ টন, আর জাজিরা প্রান্তে পাথর ফেলা হয়েছে 30 লাখ টন। 800 কেজি ওজনে জিও ব্যাগ ফেলা হয় 39,07,500টি। 125 কেজি ওজনে জিও ব্যাগ ফেলা হয় 1,72,67,500টি। টোটাল সিমেন্ট কংক্রিটের ব্লকের সংখ্যা 1,33,01,248টি। 30,000 কোটি টাকার সেতুর উপর দিয়ে একই সঙ্গে ট্রেনও চলবে। এই রেলপথটি সাধারণ রেলপথ না। এটাতে যাতে 2টি কন্টেনার নিয়ে মালগাড়ি যেতে পারে সেই ব্যবস্থা রাখা হয়েছে। সাধারণত একটি কন্টেনার নিয়ে এখন মালগাড়ি যাতায়াত করে, কিন্তু ভবিষ্যতের কথা ভেবে দোতলা কন্টেনার নিয়ে যাতায়াতের ব্যবস্থা রাখা হয়েছে। তার জন্য 122 মিটার পাইলিং করা হয়েছে, তার মানে 40 তলার সমান। এত গভীরে পাইল কোনো সেতুতে পৃথিবীর কোনো দেশে করা হয়নি, যা একটা বিশ্ব রেকর্ড। পদ্মা সেতুর স্প্যান বসানোর কাজ শেষ। এখন চলছে স্প্যানের ভেতরে রেলওয়ে স্ল্যাব বসানোর কাজ। একইভাবে স্প্যানের ওপর বসানো হচ্ছে রোডওয়ে স্ল্যাব। স্প্যানগুলোর ভেতরে রেলওয়ে স্ল্যাব বসবে 2,959টি। সেতু বিভাগ জানিয়েছে 1,942টি রেলওয়ে স্ল্যাব এরই মধ্যে বসে গেছে। অন্যদিকে ওপরে বসানো হবে সব মিলিয়ে 2,917টি রেলওয়ে স্ল্যাব, যার মধ্যে বসানো সম্পন্ন হয়েছে 1,333টি। রোডওয়ে স্ল্যাবের ওপর গড়ে তোলা হবে 4 লেনের সড়ক। পদ্মা ব্রিজ একটা 2 তলা ব্রিজ। স্টিলের কাঠামোর মধ্য দিয়ে যাবে ট্রেন। রেল লাইন হলো ডুয়েল গেজ, ফলে বোর্ড গেজ ও মিটার গেজ 2 ধরনের রেলগাড়ি পদ্মা ব্রিজ পাড়ি দিতে পারবে। পদ্মা ব্রিজ দিয়ে আসলে বাংলাদেশের যে কোনো রেলই চলতে পারবে। এখানে জরুরি ব্যবস্থা থাকবে যাতে ট্রেনে কোনো ধরনের সমস্যা হলে ট্রেন থেকে মানুষ নামিয়ে তাদের নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসিকতায় নিজস্ব অর্থায়নে 2014 সালের ডিসেম্বরে পদ্মা সেতু নির্মাণ কাজ শুরু হয়। 6 বছরের মাথায় এসে পেল স্বপ্নের পূর্ণতা। এখন থেকেই শুরু হবে সেতু ছুঁয়ে দেখার অপেক্ষা। সবকিছু ঠিক থাকলে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বছর 2021 সালের জুনে উদ্বোধন হচ্ছে স্বপ্নের সৌধ। উদ্বোধনের পর থেকেই শুরু হবে স্বপ্নকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতা। সময়কে উপেক্ষা করে সেতু দিয়ে ছুটবে বাস, ট্রাক, ট্রেন, সব কিছু। 2022 সালের শুরুতে যদি পদ্মা সেতু উদ্বোধন করা হয়, তাহলে ওই বছর সেতু দিয়ে প্রতিদিন চলাচল করবে প্রায় 24,000 যানবাহন। সংখ্যাটি প্রতি বছরই বাড়বে। 2050 সালে প্রায় 67,000 যানবাহন প্রতিদিন চলবে পদ্মা সেতু দিয়ে। এর সুফল পাবেন 21 জেলার মানুষ। এডিবি সমীক্ষায় আরও বলা হয়, পদ্মা সেতু হলে দক্ষিণে জেলাগুলিতে যেতে বাসের ক্ষেত্রে গড়ে 2 ঘন্টা ও ট্রাকের ক্ষেত্রে 10 ঘন্টা সময় সাশ্রয় করবে। সেতুর প্রকল্প সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, পানির উচ্চতা যতই থাকুক না কেন, পদ্মা সেতু নিচ দিয়ে 5 তলার সমান উচ্চতার যে কোনো নৌযান সহজেই চলাচল করতে পারবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রতিবেদনে বলা হয়, পদ্মা সেতু চালুর পর থেকে বছরে গড়ে যানবাহন চলাচল করবে প্রায় 35,000। এ থেকে রাজস্ব আয় হবে 822 কোটি টাকা। 2025 সালে তা বেড়ে 39,000-এ দাঁড়াবে। রাজস্ব আয় হবে প্রায় 1,000 কোটি টাকা। 2030 সালে তা আরও বেড়ে 58,000 যানবাহন চলবে। বঙ্গবন্ধু সেতুর চেয়ে পদ্মা সেতু নির্মাণে খরচ বেশি, আবার
এর দৈর্ঘ্যও বেশি। এই কারণেই পদ্মা সেতুতে টোল বেশি হবে। পদ্মা সেতুর দৈর্ঘ্য 6.15 কিলোমিটার, বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য প্রায় 5 কিলোমিটার। বঙ্গবন্ধু সেতুতে ব্যয় ছিল প্রায় 4,000 কোটি টাকা, আর পদ্মা সেতু তৈরিতে সর্বশেষ হিসাব পর্যন্ত ব্যয় ধরা হয়েছে 30,193 কোটি টাকা। পদ্মা সেতুর কারণে পদ্মার দুই পাশে নগরায়নের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে ঢাকা থেকে মাওয়া পর্যন্ত সড়কের দুই পাশে প্রচুর আবাসন কোম্পানি প্রকল্প নিয়েছে। সেতুর কারণে যেই এক্সপ্রেস ওয়ে নির্মাণ করা হয়েছে তাতে এইসব আবাসন প্রকল্পে অনেকে আগ্রহ দেখাচ্ছেন। প্রকল্প এলাকায় প্রায় 1,58,000 গাছ লাগানো হয়েছে। এছাড়া পদ্মা সেতু এলাকায় 6,21,46,000 টাকা ব্যয়ে একটি জীববৈচিত্র্যের ইতিহাস সংরক্ষণে একটি জাদুঘর স্থাপনের কাজও চলছে। এই প্রকল্পের আওতায় পরিবেশ ও বন্য প্রাণী সংরক্ষণ সম্পর্কে জনসচেতনতামূলক কার্যক্রমও নেওয়া হয়েছে। প্রকল্প সূত্রে জানা গেছে, পদ্মা সেতু নির্মাণের কারণে মুন্সিগঞ্জের লৌহজং ও শ্রীনগর, মাদারীপুরের শিবচর ও শরীয়তপুরের জাজিরা উপজেলার 17,326 জন ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এসব এলাকায় ভূমি অধিগ্রহণ করা হয়েছে 2,542 হেক্টর। এসব জমি অধিগ্রহণে ভূমি মালিকদের 2,358 কোটি টাকা দেওয়া হয়েছে। পদ্মা সেতুতে শেষ স্প্যানটি বসানোর মধ্য দিয়ে সেতুর সবচেয়ে গুরুত্বপূর্ণ বড় কাজটির সমাধান হলো। পদ্মা সেতু আর স্বপ্ন নয়, এখন বাস্তব। এক সময়ের স্বপ্নের সেতু এখন দৃষ্টিসীমায় দিগন্ত জুড়ে দাঁড়িয়ে। পদ্মার তীর থেকে দেখা যাচ্ছে পিলারের দীর্ঘ সারি, তার উপর একে একে বসানো ইস্পাতের কাঠামো। বাঙালির মাথার উপর হতাশার কালো মেঘ আর নেই, নেই ঘন কালো অন্ধকারও। স্বপ্ন এখন সত্যি সত্যি বাস্তবে পরিণত। বিশ্ব নেতৃত্বে শেখ হাসিনা এখন একটি অনুকরণীয় নাম। 17 কোটি মানুষের এই দেশে দুর্যোগ দুর্বিপাক যেখানে নিত্য নৈমিত্তিক ব্যাপার, সেখানেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ভাইরাসের গভীর আধার থেকে দেশের মানুষকে নতুন দিনের সূর্যালোকে নিয়ে আসতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। নানা চড়াই উতরাই পেরিয়ে সকল দেশি বিদেশি ষড়যন্ত্রের জাল ছিন্ন করে ও দুর্নীতি অনিয়মের অভিযোগকে পেছনে ফেলে 2014 সালের 12 ডিসেম্বর যে স্বপ্নের বীজ বোনা হয়েছিল পদ্মার পাড়ে, সেই স্বপ্ন এখন একেবারে তীরে ফেরার অপেক্ষায়। আর মাত্র কয়েকটা মাস অপেক্ষা, স্থাপন হবে উন্নয়নের মাইল ফলক। তারপরে স্বপ্ন উঠবে পদ্মার এপার ওপার, উল্লাস আর উচ্ছ্বাসে মেতে উঠবে গোটা জাতি। দূরত্ব কমে যাবে দেশের এক অঞ্চলের সঙ্গে অন্য অঞ্চলের। অর্থনীতির চাকাও ঘুরবে দ্রুত বেগে। অর্থনীতির ভিত শক্তিশালী করতে ভূমিকা রাখবে দেশের দুই ভাগকে এক করা পদ্মা সেতু। বাড়বে জীবনযাত্রার মান। পদ্মা সেতু নতুন বার্তা পৌঁছে দেবে দেশ এবং দেশের বাইরে। যে কোনো সভ্যতা, যে কোনো দেশের উন্নয়ন দাঁড়িয়ে আছে সে দেশের পরিকাঠামোর পরিস্থিতির উপর। আজ পৃথিবীর প্রতিটি দেশ কোনো না কোনো একটি বড় স্থাপত্যের নিদর্শনকে ব্র্যান্ড হিসেবে তুলে ধরে। ফ্রান্সে আইফেল টাওয়ার অথবা জাপানের বুলেট ট্রেন। ভারতও বুলেট ট্রেন তৈরির চেষ্টা করেছেন নরেন্দ্র মোদী, করছেন জাপানি প্রযুক্তির সাহায্য নিয়ে। হাওড়া ব্রিজ দেখলে কলকাতার কথাই তো সবাই মনে করেন। আর এখন বলবে বাংলাদেশের পদ্মা সেতুর কথা। পদ্মা সেতু নির্মাণ বাংলাদেশের এই উজ্জ্বল ছবিটিকেই গোটা দুনিয়ার সামনে তুলে ধরবে। জাতির পিতা বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষে এর চেয়ে বড় শ্রদ্ধাঞ্জলি আর কি হতে পারে? কখনো প্রমত্তা, কখনো সর্বনাশা পদ্মা, এই নাম ছাপিয়ে হাজার বছরের পদ্মার দুই প্রান্ত এক করে একটি সেতু আশীর্বাদ নিয়ে এসেছে। স্বপ্ন আর স্বপ্ন নয়, বাস্তব। যেই বাস্তবে পা রেখে নতুন একটি ইতিহাস লিখেছে বাংলাদেশ। বিশ্বের বুকে রাষ্ট্রীয় সক্ষমতার ছাপ রেখেছে বাংলাদেশ। পদ্মা সেতু হলো একটি মাল্টিপারপাস রোড, রেল, ব্রিজ। সব মিলিয়ে এটি বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে। পদ্মা সেতু শুধু রড, সিমেন্ট ও পাথরের সেতু নয়, এর সঙ্গে জড়িয়ে আছে 16 কোটি মানুষের আবেগ, চ্যালেঞ্জকে জয় করার অদম্য স্পৃহা এবং আগামীতে দেশের অর্থনীতিতে অপার সম্ভাবনার হাতছানি। বিজয়ের এই মাসটি বাঙালি জাতির জীবনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই জন্য যে একদিকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর দ্বার প্রান্তে বাংলাদেশ, অন্যদিকে
বহুকাঙ্ক্ষিত 6.15 কিলোমিটার দীর্ঘ দেশের সর্ববৃহৎ পদ্মা সেতু বাংলাদেশের অর্থনীতির প্রাণ বিজয়ের এই মাসেই বাস্তবে রূপ নিয়েছে। বিশ্বের বুকে বাংলাদেশের মাথা আরেক বাঁর উঁচু করল। গোটা দুনিয়াকে জানান দিল 16 কোটি মানুষের দেশটি শুধু স্বপ্ন দেখেই না, মাথা উঁচু করে সেই স্বপ্ন পূরণও করতে পারে। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে পদ্মা সেতু বাংলাদেশের অর্থনীতির বিকাশে হবে এক নয়া মাইলস্টোন। গর্বের এই আশীর্বাদ বাংলাদেশকে নিয়ে যাবে বহুদূর সমৃদ্ধির পথে। এই অগ্রযাত্রায় বিজয়ের মাসে শুভ কামনা